পুলিশ ফাইল। দাঁড়া দাঁড়া, আমি ছবি তুলবো একটা। এদিকে তাকা সবাই, এদিক দিয়েও তুলি। তাকা তাকা, এই দেখ, বাহ কি সুন্দর এসছে দেখ ফটোটা। হ্যাঁ রে, শাদি হয়ে গেলে আমাদেরকে আর চিনতে পারবি না বল? সত্যি তো, তুই আমাদের ভুলেই যাবি বল, ভুলেই যাবে আমাদেরকে। আরে তুই বসে আছিস কেন? ছবি তো এক্ষুনি তো তুললাম। তোল না আরো কয়েকটা। আচ্ছা দাঁড়িয়ে তুলছি। হ্যাঁ হ্যাঁ, এদিকে তাকা সবাই, তাকা। হ্যাঁ বিবাহ একটি পবিত্র বন্ধন। যে কোনো বাবা মাই তাদের সন্তানের বিয়ে নিয়ে স্বপ্ন দেখে মেয়েটিও। মালদার রফিউল ইসলামের একমাত্র মেয়ে নুসরাত, আজ তারই বিবাহ অনুষ্ঠান। এত আয়োজন, এত অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিয়ের পর মেয়েটি তার বাড়ি, তার পরিবার সব ছেড়ে অন্য একটি বাড়িতে চলে যাবে। তার চোখে এখন অনেক স্বপ্ন। আজকের পুলিশ পালসের এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো নুসরাতের জীবনের গল্প। দু চোখে অনেক রঙিন স্বপ্ন নিয়ে নুসরাতের সঙ্গে বিয়ে হয়েছিল কালামের। কিন্তু তারপর কি হলো তার বিয়ের পর? এত হাসি, এত গান, এত আয়োজন, এসব কি নুসরাতের স্বপ্ন পূরণের নাকি তার কবর রচনার? ঠিক কি হয়েছিল নুসরাতের সঙ্গে? তার স্বপ্ন কি সত্যি হয়েছিল নাকি স্বপ্ন ভঙ্গের এক ভয়ানক মাসুল গুনতে হয়েছিল তাকে? জানতে হলে আজকের পুলিশ পালসের এই পর্বটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। বাবা নুসরাত, তোর মুখটা পুরো লজ্জায় লাল হয়ে গেছে রে। এই তোর বরকে কেমন দেখতে রে? আলাপ হয়েছে তোর সাথে? এই চুপ করে আছিস কেন? বল না। আরে বল না, বল বল, চুপ করে আছিস কেন? বল না। বলবি তো। বলছি এবার আপনার বেটিকে আনার ব্যবস্থা করুন। আসছে আসলে মেয়েদের ব্যাপার স্যাপার তো বুঝতেই পারছেন। জানা, আরে বিটিকে নিয়ে এসো। আমি আর একটু সুন্দর বউ চাইছিলাম ছেলের জন্য। ঠিকই তো আছে, মেয়েদের কথা ছেড়ে দিন। আপনার বেটি সুলক্ষণা কিনা সেটাই আসল কথা। তা কি নাম তোমার মা? নুসরাত জাহান। দেখো, আমাদের ছোট সংসার, শাদী হলে ইনি তোমার শাশুড়ি হবেন। বাড়িতে আমার বড় ছেলে আর বড় বউ আছে।
আর এ হলো আমার ছোট ছেলে কালাম। ওর বিবি হলে তুমি আমাদের সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে চলতে পারবে তো মা? ব্যাস ব্যাস, ওটুকুই আমাদের দরকার। গরিবের বাড়িতে সুখের চেয়ে শান্তি বড়। রফিউল মিয়া, আগে মিয়া, আপনার মেয়ে লেখাপড়া জানে তো? আগে মিয়া বেশি দূর পড়াশোনা করাতে পারিনি, তাই লিখতে পড়তে জানে। দেখুন, ওই আপনার বেটি কতটা লেখাপড়া জানে সেটা আমাদের দরকার নেই, বলি কাজকর্ম সংসারে জানে তো? নিজের বেটি বলে বলছি না, নুসরত আমাদের ঘরের ফরিস্তা। আমাদের ঘরের সমস্ত কাজ ও একাই সামলে নেয়। ও ঘরের সব কাজই জানে। তাহলে তো হয়েই গেল। আপনার বেটিকেই আমার ছোট বেটার বিবি হিসেবে আমার বাড়িতে নিয়ে যেতে চাই রফিউল মিয়া। তাহলে তো হয়ে গেল। জানারা মিঠাই নিয়ে এসো, আমাদের বিটির তো নিকান ঠিকই হয়ে গেল। আনছি আনছি আনছি। চল বেটি। এত সবের কি দরকার ছিল? আরে এই শোন শোন শোন, ওই যে বাজারে যে মিষ্টির অর্ডার দেওয়া আছে না, সেটাকে তাড়াতাড়ি আনার ব্যবস্থা কর, তাড়াতাড়ি যা। আরে ও বিবি যান, এদিকে এসো, তাড়াতাড়ি এসো। আরে বিটিকে কি সাজানো হয়েছে? হ্যাঁ, বরপক্ষ এসে গেল বলে। ওর বান্ধবীরা সব সাজাচ্ছে, এক্ষুনি হয়ে যাবে। আর থামো, আমি বাজার থেকে যে সাজগোজের জিনিসগুলো নিয়ে এসছি না, সেটাকে দিয়ে বিটিকে বেশ সুন্দর করে সাজিয়ে দাও। তুমি কিন্তু দেখো। হ্যাঁ, তোমার বেটিকে ভালো করেই সাজানো হচ্ছে। আর তুমি বেটির জন্য যা দিয়েছো না, অনেক, এত সোনা গয়না টাকা পয়সা, তুমি নিজের জন্য তো কিছু রাখবে। আরে বাবা, ওসব নিয়ে কিছু ভেবো না। আমি যে এত দিন ধরে গুনে গেতে পয়সাটা জমিয়েছি, সেটা কার জন্য? হ্যাঁ, আমার একমাত্র বেটির বিয়েতে এইটুকু আমি করতে পারবো না? হ্যাঁ, আরে চাচা, নতুন জামাই এসে পড়েছে তো। ওই দেখো, বলতে না বলতেই মিষ্টি নিয়ে এসে। আরে সালাম আলাইকুম। সালাম আলাইকুম। আসেন 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 আসেন। হ্যাঁ হ্যাঁ, সব ঠিকঠাক হচ্ছে। ভালো লাগছে না। এই নিয়ে যা জামাইকে, নিয়ে যা। এসো এসো। এসো এসো। আম্মা, জামাইয়ের মুখটা এত গম্ভীর কেন? এই সাজে দেখি জামাই খুশি হয়নি নাকি? আরে না না, ওর আব্বাজান এসেই তো মেয়েকে পছন্দ করে গেল, আর জামাইও তো সঙ্গে এসেছিল। আসলে ও একটু কম কথা বলে, খুব লাজুক কি না। শোনো না, আমার কাজ আছে। তাহলে আমাদের বিটির সাথে শাদি হয়ে গেলে লাজ ভেঙে যাবে, বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যাই। হ্যাঁ, আপনি কবুল করলেন? কবুল কবুল কবুল।
আপনি কবুল করলেন? কবুল কবুল কবুল। ঘুমটা টেনে বসে থাকার কোনো দরকার নেই, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। আর আপনি? এই শোনো, তোমাকে আজকে একটা কথা জানিয়ে রাখা ভালো, আমি অন্য একজনকে ভালোবাসি। আমার তোমাকে পছন্দ ছিল না, নিহাতি আব্বার কথায় তোমায় বিয়ে করতে হয়েছে। এই বাড়িতে থাকতে হলে নিজের মতো করে থাকবে, আমার সামনে কিন্তু একদম জ্ঞান জ্ঞান করবে না। অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। বিয়ের প্রথম রাতেই প্রথমবারের জন্য স্বপ্নভঙ্গ হয় নুসরাতের। এত সাত করে যে বিয়ের আয়োজন করেছিল তার আব্বাজান, প্রথম রাতেই সে জানতে পারে যে বিয়ের তার জন্য সুখের হয়নি। কিন্তু গরিব ক্ষেতমজুরের মেয়ে নুসরাত বিয়ের পরদিনই বিয়ে ভেঙে ফিরে যাওয়ার শক্তি তার ছিল না। শ্বশুরবাড়িতে দিনের পর দিন অত্যাচারিত হওয়ার পর যেমন ফিরে যেতে পারে না এদেশের অধিকাংশ মেয়েরাই, তখন তারা চেষ্টা করে সবকিছু মুখ বুঝে মেনে নিতে, অ্যাডজাস্ট করতে। কিন্তু যে জিনিসটা প্রথম থেকেই মেনে নেবার নয়, সেটা কি মানিয়ে নেওয়া যায়? কতটা মানিয়ে নেবে নুসরাত, কতদিন মানিয়ে নেবে? আর এই মানিয়ে নেবার পরিণতি বা কি, দেখুন। আসমা, ওয়াজেদ কি বেরিয়ে গেছে? না আম্মি, ওরা দুই ভাই গোসল করতে গেছে পুকুরে। ও, আমি চালটা ধুয়ে রেখে গেছি, তুমি চটপট করে ভাতটা বসিয়ে দাও। হ্যাঁ আম্মি। আম্মু, আমি একটুখানি আপনাদের সাহায্য করে দিই। ও, নবাবের বেটির এখন ওঠার সময় হলো? এই এতক্ষণে তুমি রান্নাঘরে এলে? বড় বউ, কি কাজ টাজ আছে দেখো, ওকে দিয়ে করিয়ে নাও। আই শোন, ওইখানে বেগুন রাখা আছে, তরকারি হবে, সেই মতো কেটে রাখ। আচ্ছা আপা। আপা, বেগুনটা কাটা হয়ে গেছে, আলুগুলো কেটে আমি তরকারিটা বসিয়ে দিই। হায় আল্লাহ, এ কি বেগুন কাটাচ্ছি রে? হ্যাঁ, এই বেগুনে আমি কি করে তরকারি করব? আর তুমি নাকি কাজে কর্মে খুব ফরিস্তা। আম্মু, আমাদের বাড়িতে তো এভাবেই বেগুন কাটা হয়, আমি তরকারিটা বানিয়ে দিই, দেখবেন খেতে খুব ভালো লাগবে। চুপ! এই বয়সে আমাকে এখন বেগুন কাটা শেখাচ্ছে? না মানে আম্মু, যাও যাও এখান থেকে। ও কর্মার ঢেকি, তখন পই পই করে বলেছিলাম যে দেখে শুনে মেয়ে আনো, এখন ব্যাটাগুলো এলে আমি পাতে কি দিই বলো দেখি। কি হয়েছে? হ্যাঁ, তুমি ভাই কাঁদছো কেন? কিচ্ছু না। কি হয়েছে বলো, বলো। কিচ্ছু হয়নি। আরে বলো না। তোমার আম্মু না কেমন করে জানি কথা বলে আমার সাথে। ও আচ্ছা, আমাকে আমি বুঝিয়ে দেবো, যা বলার আমি ঠিক বলে দেবো। হ্যাঁ, তুমি একটু আম্মুকে বলবে যাতে আমার সাথে আর এরকম ভাবে কথা না বলে।
গো, বেটিকে তো শাদি দিয়ে পার করেছো, তা কেমন আছে এখন সে? পার করেছি বলো না গো, বেটি আমার বড় আদরের। আসল কি জানো, কুটুম বাড়ি তো হুট করে তো যেতে পারি না, তা মাঝে মধ্যে ফোনে কথা টথা হয়। তোমায় একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু এত কিন্তু কিন্তু করছো কেন? কি বলবে বলো না। তোমরা ঠিক জানো নুসরাত ওখানে ভালো আছে? এ কথা কেন বলছো তুমি? না আসলে আমি খবর পেলাম। কি খবর পেলে তুমি? একটু স্পষ্ট করে বলো তো। না মানে আসলে আমার এক ভাবির বাপের বাড়ি নুসরাতের মামার বাড়ি গ্রামে, ওখান থেকে খবর পেলাম তোমার নুসরাত ভালো নেই গো। ভালো নেই? ও তো ফোনে কোনোদিন কিছু বলেনি। তোমার জামাই আর তাদের বাড়ির লোকজন ওকে খুব মারধর করে। কি বলছো তুমি? অনেক সাহস করে সত্যি কথাটা বলে ফেললাম গো। ভাবি বলেছিল তোমরা না গেলে তোমার বেটি হয়তো বাঁচবে না ওদের হাতে। না 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 না। কি হলো? তুমি আমার হাঁপাচ্ছ কেন? বেটিকে তুমি এক্ষুনি একটা ফোন করো। কেন, কি হয়েছে? পরে শুনবে তুমি, বেটিকে এখনই একটা ফোন করো। হয়েছে না তোমরা? দাও ফোনটা দাও দেখি। তোমার আব্বু ফোন করেছে, ধরো। হ্যাঁ আব্বু বলো। নুসরাত বেটি কেমন আছিস রে মা? দেখ না তোর আম্মু কেমন চিন্তা করছে। ভালো আছি আব্বু, তোমরা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। এই তো বেটি বলছে ভালোই আছে। ও সত্যি কথা বলছে না, তুমি আমায় দাও ফোনটা দাও। হ্যালো হ্যালো, হ্যাঁ বেটি তুই কেমন আছিস রে? এই তো আম্মু ভালো আছি। না না না, তুই ভালো নেই, তুই আমায় মিথ্যে কথা বলছিস। আমি এক্ষুনি শুনে এলাম তুই নাকি ভালো নেই, তোকে নাকি জামাই মারধর করে, ওদের বাড়ির লোক তোকে মারে। তুই সত্যি কথা বল বেটি, সত্যি কথা বল। অনেকগুলো স্বপ্ন একে একে ভাঙতে শুরু করলো। প্রথমে ভেঙেছিল নুসরাতের স্বপ্ন, আজ তার বাবা মায়ের। তারা নিশ্চিন্তে ছিলেন মেয়ে সুখে আছে ভেবে, কিন্তু সত্যিটা সামনে আসতেই চমকে উঠলেন তারা। কিন্তু এরপর কি করলেন তারা? না, প্রথমেই তারা মেয়ের সংসার ভাঙার সিদ্ধান্ত নেননি, বরং পঞ্চায়েতের দ্বারস্থ হন। সালিশি সভা বসিয়ে ঠিক করা হয় যে কালাম যেন আর কোনোদিনও তার স্ত্রীর গায়ে হাত না তোলে। তারপর রফিউল মিয়া। আগে মিয়া, আপনাকে আপনার বেটির ব্যাপারে আর ভাবতে হবে না। সালিশেরা বলে দিয়েছে কালাম আর এই ভুল কাজ কখনো করবে না। বেটা 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 আমরা বড় গরিব বেটা। নুসরাত নুসরাত আমাদের বড় আদরের বেটা। ওকে অনেক ভরসা করে তোমার হাতে দিয়েছি বেটা, ওকে ভালো রেখো, দেখবে ও তোমাকে খুব ভালো রাখবে। শুনুন, আপনি আপনার মেয়েকে বুঝিয়ে যান, সে যেন আমাদের কথা মতো চলে। শুনবে শুনবে, ও আপনাদের সব কথা শুনবে, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। মিয়া, আমার বিটি না আজ পর্যন্ত কারো কোনো কথার অবাধ্য হয়নি। বেটা বেটা তুমি ওকে একটু ভালো রেখো বেটা। নুসরাত বেটি, আমি তাহলে আসছি। হ্যাঁ, ভালো থাকিস বেটি, ভালো থাকিস।
ওই যে এই নবাবের বেটি আজ সব নিজে হাতে রান্না করেছে, খেয়ে যেন আবার কেউ নিন্দে করো না, তাহলে আবার সলিসি সবাই আমাদের আবার ডাক পড়বে। ওসব কথা কেন বলছো? ছোট বউ রান্না করেছে, এ তো খুব ভালো কথা। না, ওই এমনি বললাম আর কি। শোনো, উস্কানি দিও না তো, ছেলেকে ঠিক মতো সংসার করতে দাও। আর শোন কালাম, তোকেও বলছি, এতদিন বাইরে যা করেছিস করেছিস, এবার ঠিক মতো সংসার কর। তোর জন্য আমার জন্য কথা শুনতে না হয়। বিয়ের বছর পেরিয়ে গেছে, এবার নাতি নাতির মুখ দেখতে চাই আমি। খুব তোর স্বপ্ন সুখ কাকে বলে দেখতে চাস তো? আজ তোকে আমি দেখাবো সুখ কাকে বলে। নুসরাত, রান্না শেষ? না পাক করছি। আম্মি বলেছিল মূলগুলো রাঁধতে। রাধ। এই তো করছি আপা, কিন্তু মূলগুলো কেমন জানি গন্ধ লাগছে। দেখো তো একটু, দেখি তো। কই, আমার নাকি তো কোনো বাজে গন্ধ লাগছে না। জল দে, চোখে মুখে জল দে, জল দে, জল দে। আর একটু বেশি করে দে। এই, তোর কি বমি আসছে নাকি রে? হ্যাঁ আপা, কদিন ধরে আমার শরীরটা একেবারে জুতে নেই। আরে চুপ কর, চুপ কর। আমি এসব শুনলে আবার বলবে ন্যাকামো। এই শোন, তুই না হাকিম সাহেবকে একবার দেখা, আমার মনে হয় তুই আম্মি হবি। নাও, সবাইকে ডালটা দিয়ে দাও। কি হলো, তুমি আবার থালায় গেছো কেন? বলি পোয়াতি হয়েছে বলে কি একবারে মাথা কিনে নিয়েছে নাকি? আর তুমি এমন ধীরে ধীরে কাজ করছো কেন? দাও, সবার পাতে খাবারগুলো দাও ঠিক করে। আমরা যেন কখনো পোয়াতি হইনি। যত সব ন্যাকামো, আগে ব্যাটার মুখ দেখাও দেখে, তারপরে সব শুনবো। এটা হক কথা বলেছে বিবি। ছোট বৌমা, আমাদের কিন্তু বেটাই চাই। আর কটা মাছ আছে? আর দুটো মাছ আছে, তোমার আর আমার জন্য তুলে রেখেছি। এ নাও, সবাইকে দিয়ে দাও দেখি। কি দেখছো? তিনটা আছে তো, দাও, তিনজনকে দিয়ে দাও। কি ভাবছো তুমি মাছ খাবে? তোমার জন্য মাছ মাংস নেই, পোয়াতিদের অত মাছ মাংস খেতে নেই। দাও, দিয়ে দাও। সবকিছু মানিয়ে নিয়েছিল নুসরাত। বাবা মায়ের উপর বোঝা হয়ে উঠতে চায়নি সে। সালিশি সভা থেকে ফিরে তার উপর নতুন করে হয়তো মারধর করা হয়নি, কিন্তু নতুন বাড়িতে কারো প্রিয় পাত্র হয়ে উঠতে পারেনি সে। সন্তান ধারণের আগে মায়ের যে পরিমাণ যত্নের দরকার তাও সে পায়নি, বরং পেয়েছে লাঞ্ছনা। তার বুক ফেটেছে
তবু মুখ ফোটেনি, যেমনটা ফোটে না আমাদের দেশের অজস্র মেয়েদেরই। আমাদের এই সমাজে মেয়েদেরকে ছোট থেকেই শেখানো হয় শ্বশুর বাড়িতে মানিয়ে নিতে। কিন্তু সত্যি করে বলুন তো, এই মানিয়ে নেবার দায় কেবল কি মেয়েদেরই? নতুন পরিবেশে আসা মেয়েটির জন্য মানিয়ে নেবার মতন পরিস্থিতি তৈরি করার কি কোনো দায় নেই তার শ্বশুর বাড়ির লোকেদের? যাই হোক, নুসরাত এরপর নির্দিষ্ট দিনে জন্ম দিল একটি ফুটফুটে কন্যা সন্তানের। কথা ছিল সন্তান আসার আনন্দে সকলে মিলে বরণ করে নেবে নুসরাতকে, কিন্তু না, কন্যা সন্তান যে এখনো আমাদের সমাজে অনেকের চোখেই বোঝা। তাই নুসরাতের আবারও সুখের মুখ দেখা হলো না। বলছি, তুমি তো বাজারের দিকে যাচ্ছ, আমার বাচ্চার দুধটাও ফুরিয়ে গেছে, একটা দুধের কৌটো একটু এনে দেবে? কেন? নিজের বেটিকে বুকের দুধ খাওয়াতে পারো না? বাজার থেকে দুধের কৌটো কিনতে হবে, এত পয়সা কে দেবে? তোমার আব্বু? না, ডাক্তার দিদি তো বলেছে আমার শরীরে পুষ্টি নেই, ওই জন্যই তোকে কৌটার দুধ খাওয়াতে হয়। তো শোনো, এত সকাল সকাল আমার ভালো লাগছে না, ঠিক আছে? বাড়িতে অনেক কাজকর্ম আছে, ওসব পরিচর্যা বাদ দিয়ে চলো এই যে কাজ করো। বেটি, এইখানে এই বাড়িতে তুই আর কারো নোস, তুই শুধু আমার। হ্যাঁ গো ছোট বউ, তোমার কি কোনো কাজকর্ম নেই? এই সারাক্ষণ খালি বাচ্চার কাজকর্ম নিয়ে থাকলে চলবে? এই তো আম্মু, এই তো ওকে খাবারটা খাইয়ে এক্ষুনি যাচ্ছি রান্না করে। বলি, তোমার কখন বাচ্চা খাওয়ানো শেষ হবে ততক্ষণ কি আমার বেটারা না খেয়ে বসে থাকবে? যাও গিয়ে ভাতটা বসাও। আম্মু, আমার আম্মি যেগুলো বলছে চুপচাপ করবি। সারাদিন তো বেটি বেটি করে আদিক্ষেতা করা কি আছে? একটা টাকাও তো আনতে পারবে না, যত সব খরচের জন্য হচ্ছে। আমার আফরিন বেটিকে আমি অনেক লেখাপড়া শেখাবো, অনেক বড় হবে ও, দেখবেন আপনারা। কত কি দেখার বাকি আছে। নিশ্চয়ই আফরিনের কাজ। ও আমার সব জিনিস ভেঙে দিল, সব ধ্বংস করে দিল। আজকে আমি ওকে কিছুতেই ছাড়বো না, দেখো কিছুতেই ছাড়বো না। আজকে আমি বলে দিলাম তোকে কিছুতেই ছাড়বো না। আজ ওর একদিন কি আমার একদিন। দাঁড়া আম্মু, আপনি এমন করবেন না, ওইটুকুনি বাচ্চা, আপনি ওকে ছেড়ে দিন আম্মু। তুমি আমার গায়ে হাত তুললে? কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে নুসরাতের উপর অত্যাচার বাড়তেই থাকে। কালাম ও তার পরিবারের চোখে নুসরাতের ছোট মেয়ে আফরিন শুধুই বোঝা। প্রতিদিন অত্যাচারিতা হয়েও আশায় বুক বাঁধে নুসরাত। মেয়ের জন্য তাকে বাঁচতেই হবে। শত বাধা বিঘ্ন এলেও লড়ে যায় সে, কিন্তু শেষ পর্যন্ত কি বাঁচতে পারে সে? কই গো, কি করছিলে নাকি? কি হয়েছে, এত হাঁক ডাক করছো কেন? আরে বাবা, মহাজনের ধার একেবারে শোধ করে দিয়ে এলাম। আল্লাহ মেহেরবান, আমাদের বেটিটাও আগের থেকে অনেকটা ভালো আছে। বেটির ঘরে নাতনিও হয়েছে, এবছর ফসলও ভালো হয়েছে। বলছিলাম কি, তুমি পাঁচলায় গিয়ে কয়েকদিনের জন্য বেটি আর নাতনিটাকে বাড়িতে একটু নিয়ে আসো না। তুমি তো দেখছি একেবারে আমার মনের কথাটা খুলে বললে। এই দেখো কি নিয়ে এসেছি, দেখো। এটা কার ফোন? এটা তো তোমার ফোন না? হ্যাঁ, মকবুল বিহান ফোন। কম দামে বিক্রি করে দিল, আমি ওটা নিয়ে চলে এলাম। ভাবলাম এটা বিটিকে দেবো। বারবার না, ওই জামাই দাদার ফোনে ফোন করতে ভালো লাগে না, তাই এটা বিটি জামাইয়ের কাছে থাকলে আমরা যখন তখন ফোন করতে পারবো। খুব ভালো করেছো এটা, একদম ভালো করেছো। কার ফোন? ধরো ধরো ধরো। কার ফোন দেখো। রফিকুল মিয়া বলছেন? রফিকুল মিয়া বলছি। আপনি কে বলছেন মিয়া? আমাকে আপনি চিনবেন না, পাঁচলা থেকে বলছি। পাঁচলা? মিয়া, আমার বিটির কোনো খবর আছে নাকি? আপনার মেয়েকে শ্বশুরবাড়ির লোকেরা গাছে বেঁধে মারছে, বাচ্চা দলে এক্ষুনি চলে আসুন। বিটি!
আপনি রফিউল মিয়া না? কেন কি হয়েছে বলুন তো? ভালো হয়েছেন এসে পড়েছেন, দেখবে চলুন আপনার বেটি কি অবস্থা করেছে। চলো চলো চলো। এই মরে যাচ্ছিস না কেন? ইন্দ্রিজি মর না। নুসরাত বেটি আপনি কেন এসেছেন? আপনাকে তো আমরা ডাকিনি। না হলে তো মেরেই ফেলতেন। এই তুমি চুপ করো, এটা আমাদের ঘরের ব্যাপার, তোমরা যাও এখান থেকে। ঘরের ব্যাপার? আমার বেটিটাকে দিয়েছিলাম আপনার ঘরে ভালো থাকবে বলে, আরে এই হবে বেটিটাকে মারছি। বেটি আমি এসে গেছি। বেটি আমার বেটিটাকে বাঁচাও। এরপর রফিউল দ্বিতীয়বারের জন্য তার মেয়েকে নিয়ে পঞ্চায়েতের দ্বারস্থ হন। সিদ্ধান্ত হয় এরপর থেকে প্রতিদিন তার মেয়েকে ফোন করে খবর নেবেন তিনি। নুসরাতের গায়ে হাত তোলা হলে এরপর থেকে শাস্তি পেতে হবে কালাম ও তার পরিবারকে। বারবার মেয়ের ভাঙা সংসার জোড়া লাগানোর চেষ্টা করেছেন তিনি। তার জন্য যা যা করতে হয় সবকিছু অকৃপণভাবেই করেছিলেন। কিন্তু তারপর শেষ রক্ষা হলো কি? কেউ কি তোমার লজ্জা করে না? আবার তুমি এসছো ভোরবেলা দুধ চুরি করতে। আম্মু আমি চুরি করবো কেন? আমি তো দুধ চাল দিতে এসেছিলাম। দেখুন আপনাদের কাজটা একটু এগিয়ে রাখার জন্য। একদম মিথ্যে কথা বলবে না। বড় বউ নিজে চোখে দেখেছে যে তুমি তোমার বেটির জন্য দুধ ছড়িয়ে রাখছো। না আম্মু, ওই তো দুধ গরম হচ্ছে, আপনি নিজেই দেখে নিন। দুধটা গরম হলেই তুমি চুরি করতে, সেটা আমরা সবাই জানি। না, চোরের ঘর থেকে বেটি এনে আমার কপালটাই পড়লো শুধু। একটা ব্যাটার তো জন্ম দিতে পারলো না, উল্টে বেটিকে নিয়ে আমার ঘরে বসে অন্ন ধ্বংস করছে। আম্মু আপনি আমার আব্বুকে কেন দোষ দিচ্ছেন? সে কি দোষ করলো? আবার মুখে মুখে কথা বলা হচ্ছে। হ্যাঁ, এত সাহস! বেরো বেরো বলছি আমার বাড়ি থেকে। বেরো বেরো বলছি। বেরো 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 বলছি। বেরো আজকে তোর একদিন কেমন একদিন। সালা রোজকার এই অশান্তি, সালা কাঁচা ঘুমটা ভেঙে দিল। সালা আজকে অশান্তি, সালা শরীর ছাড়ো। কি গো, পেলে বেটিকে ফোনে? না, বেটি ফোনটা ধরছেই না। কি মুশকিল, এতবার করে ফোন করছে, ফোনটা ধরছে না কেন? কি জানো কেন যে ফোনটা ধরছে না? আরে এই বেলা যদি ফোনটা না ধরে তাহলে বিটির কাছে ও বেলা চলেই যাবো। তুমি আর একবার ফোনটা করো না। এই কারণে পারে পারে বলেছিলাম মাথা গরম করিস না। এরপর ওর আব্বুর লোকজন নিয়ে এসে কি না কি করে। আরে কি আবার করবে? এলে বলবে ঝুলে পড়েছে। আরে তাতেই কি সব ঝামেলা মিটে গেল? এরপর আমাদের নিয়ে টানাটানি শুরু করবে। আবার ওর আব্বু একটা ফোন দিয়ে গেছে, দেখ ফোন করলো বলে। শোনো না, আমি বলি কি, আমরা বরঞ্চ এখন ওই আপার বাড়িতে চলে যাই, তারপর সব ঝামেলা ঝঞ্ঝট মিটলে তখন আবার এখানে চলে আসবো। ফোনটা ধর। ফোন ধরে ও কি বলবে? কি বলবে? যা বলার তাই বলবে। ঝুলে পড়েছে ব্যাস। তারপর তুমি যেখানে যেতে বলেছো সেখানে চলো। জামাই, আরে বাবা তুমি এতক্ষণ ফোনটা কেন ধরছিলে না? আরে আমার বেটি কোথায়? আপনার বেটি ঝুলে পড়েছে। ঝুলে পড়েছে? ঝুলে পড়েছে মানে কি? মানে আবার কি? আপনার বেটি গলায় দড়ি দিয়েছে, আপনার বেটিকে এসে নিয়ে যান। এসব ঝামেলা আমরা থাকতে পারবো না। কি বলছো জামাই? আমার নুসরাত এটা করতে পারে না। কি হয়েছে? কি হয়েছে আমার নুসরাতে? আমার বেটির কি হয়েছে গো? বলো না, আমার বেটির কি হয়েছে? কি হলো? আমাদের নুসরাত নেই। কি বলছো তুমি? নুসরাত! আমার নুসরাত! ওরে নুসরাত রে!
পোস্টমর্টমের ব্যবস্থা হবে। চলো চলো আমরা অনেক স্বপ্ন নিয়ে এই বাড়িতে এসেছিল নুসরাত। তারপর প্রতিদিন অত্যাচার সহ্য করতে করতে অবশেষে প্রাণটাই দিতে হলো তাকে। আমার মেয়ের শুরু থেকে যখন বিয়ে দিল, আমার জামাই কিন্তু আমার মেয়েকে মানে নিতে পারেনি। এই বিয়েটা শুধু ওর বাবা দিয়েছে, ওর মায়ের মতো। কিন্তু পুলিশ ফাইলসের আজকের এই পর্ব থেকে আমরা এটাই শিখলাম যে অত্যাচার মুখ বুঝে সহ্য করার বিষয় নয়, এর পরিণতি কখনোই সুখের হয় না। প্রথম থেকেই যদি নুসরাত প্রতিবাদ করত, প্রথম থেকেই যদি তাকে মানিয়ে নেবার শিক্ষা না দেওয়া হতো, তাহলে হয়তো আজকের দিনটা দেখতে হতো না রফিউল আর জাহানারাকে। মেয়ে হয়তো ফিরে আসতো, কিন্তু প্রাণে তো বাঁচত। ওখানে গিয়ে দেখছি মেয়েটাকে বেঁধে রেখেছে, মারার প্ল্যানিং ছিল ওদের, যে মেরে কুয়ার ভিতরে ঢুকাই দেবে। ঢুকিয়ে তোর কুয়াতে লোকজন জমা গেল, ওখানে যেতে পারলো না, মারতে পারলো না। মেয়েটাকে রাস্তায় বেঁধে রেখেছিল, গাছে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। আমরা গ্রাম থেকে যাই, 10-12 জন মানুষ যাই ওখানে, ওর বাবাও সঙ্গে নিয়ে গেছিলাম। ওখানে গিয়ে আমরা বিচার টিচার করে আবার এসেছিলাম। খুব ভালো চলছিল। এটা খুব নিন্দাজনক ঘটনা। এরকম ঘটনার পরবর্তীকালে যেন না হয়, এই ব্যাপারে আমরা প্রচার চালাবো। তাই বারবার আপনাদের কাছে আমার হাত জোড় করে অনুরোধ যে আপনাদের সন্তান যদি শ্বশুর বাড়িতে অত্যাচারিতা হয়, তাহলে প্রথম থেকেই তাকে প্রতিবাদ করতে শেখান, যাতে আর কোনো রফিউলকে এরকম সন্তান হারা হতে না হয়। এটাই আমাদের একমাত্র কামনা। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।